মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। চেনা পথ, চেনা গান, চেনা কবিতা, হঠাৎ অচেনা যেন সবিতা, ভুলে সব পিছুটান নিয়ে যত অভিমান, চলে গেলে ভেঙে স্বপ্ন ছবিটা। চেনা পথ, চেনা গান, চেনা কবিতা, হঠাৎ অচেনা যেন সবিতা, ভুলে সব পিছুটান নিয়ে যত অভিমান, চলে গেলে ভেঙে স্বপ্ন ছবিটা। ভালোবাসা ভুলে যেতে একটুও বাঁধেনি তোমার, তোমাকে ভুলতে আর একটু সময় লাগবে আমার। ভালোবাসা ভুলে যেতে একটুও বাঁধেনি তোমার, তোমাকে ভুলতে আর একটু সময় লাগবে আমার। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা। নতুন গান, নতুন অ্যালবামের গান, সে প্রসঙ্গে আসবো। তার আগে দর্শকদেরকে ওয়েলকাম করে আসছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন যিনি গানে গানে সত্যি বলেন সেই মানুষটি একাধারে একজন সঙ্গীত শিল্পী, একজন সুরকার, একজন সঙ্গীত পরিচালক, একজন গীতিকবি, একজন প্রকাশক, একজন লেখক, এবং তার লেখার ধরন আলাদা। তিনি নিজের গল্প বলেন, মানুষের গল্প বলেন, প্রত্যেক লেখকই সেটা করেন। তবে তার ভালোবাসা, সে ভালোবাসার ব্যাপারটাকে অনেক দুঃখ বিলাস বা যেটাকে বলে যে বিরহ বিলাস, এটা করতে বোধহয় তিনি খুব ভালোবাসেন। সে গানের মধ্যে সেটাকে আমরা খুঁজে পাই। আমি তো অনেক আনন্দ পাই তার গানে, অর্থাৎ দুঃখ বিলাস করতে পারি, বিরহ বিলাস করতে পারি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার আজব কারখানার আজব মানুষ, এই কথাটি আমি সবসময় তার বেলায় বলি। তিনি আমাদের ভালোবাসার জয় শাহরিয়ার। কেমন আছেন? ভালো আছি মৌ, কেমন আছো? আমি খুব ভালো আছি। এই গানের কথা ধরেই আগাতে চাই। নতুন অ্যালবাম বোকা, সেই অ্যালবামের একটি গান, এবং এই যুগে এসে কেউ অ্যালবাম প্রকাশ করে না, সবাই সিঙ্গেল ট্র্যাক প্রকাশ করে। জয় শাহরিয়ার কেন অ্যালবাম প্রকাশ করলো? এই জন্য অ্যালবামের নাম বোকা, মানে জয় শাহরিয়ার বোকা। আসলে যেটা হয়েছে, আমি মনে করি একটা অ্যালবাম একজন শিল্পীর একটা সময়কে ধরে রাখে। সিঙ্গেল যেগুলো হয় সেগুলো তো আসলে এক একটা আলাদা আলাদা গান, সেগুলি আসলে কালের পরিক্রমায় গিয়ে ওভাবে আলাদা ছবি একটা ধরে রাখার জন্য যথেষ্ট নয়, এক। আর দ্বিতীয়ত যেটা বিষয়, সিঙ্গেল কালচারটা কিন্তু এসছে মূলত একটা অ্যালবামের টিজার হিসেবে। আগে সিঙ্গেল ছাড়া হতো বাইরের, মানে পশ্চিমা বিশ্বে এই সংস্কৃতিটা তৈরি হয়েছে এভাবে। একটা অ্যালবাম আসার আগে একজন শিল্পী সেই অ্যালবামের একটা বা দুটো গান সিঙ্গেল ছাড়তেন, তারপর তারা পুরো অ্যালবাম করতেন। সেখানকার টিজার হিসেবে আসলে অ্যালবাম এই গানগুলি আসতো। তো আমাদের এখানে যেটা হয়, আমরা তো আসলে একটা জিনিস শুরু করলে ওটাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখি, বাকি সব ভুলে যাই। তো আমি সেটা করতে চাই নাই। আমি এই জন্য অ্যালবাম করতে পছন্দ করি, কারণ অ্যালবামে আমি যেহেতু সিঙ্গার সংরাইটার, আমি অনেক কিছু বলতে চাই, অনেক ধরনের কাজ করতে চাই। সেই অ্যালবামে একটা জিনিস ধরে রাখা যায়। যেমন এই অ্যালবামটা আমার আসবে আশা করছি আগামী মাসে। আচ্ছা। তো এটা প্রায় 6 বছরের বেশি সময় পরে আসছে। আমার 2019-এর জুলাইতে এসেছিল লাস্ট অ্যালবাম লাপাত্তা। তো এই 6 বছরে আমার জীবনে ঘটে যাওয়া বিষয়, আমরা করোনা পেরিয়েছি, আমরা একটা অস্থির সময়ে পার হচ্ছি দেশের পরিপ্রেক্ষিতে। আবার আমার সাউন্ডের একটা পরিবর্তন, আমার ভাবনা, লেখা, আমার সুর, আমার অ্যারেঞ্জমেন্টস, আমার সাউন্ড, এই পুরো বিষয়টা এই অ্যালবামে থাকবে। আজ থেকে 10, 20, 30 বছর পর হয়তো বোকা অ্যালবামটা শুনলে মানুষ বুঝতে পারবে 2025-এর জয় শাহরিয়ার আসলে কি ছিল, বা অ্যাজ এ সিঙ্গার সংরাইটার তার ছবিটা কি। সেই জন্য আমার কাছে অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ। দারুণ দারুণ। বাট এই অ্যালবামের আরও একটি গান আছে, যে গানটা আমার একটু শোনার সৌভাগ্য হয়েছে, সেই গানটাকে একটু শোনানো যাবে? ওটা আমি বোকাটাই গাই, টাইটেল ট্যাগ যেটা। এটা আসলে আমরা যারা এই শহরে বড় হয়েছি 90-এর দশকে, 90-2000-এর সময়টায়, তারা রিলেট করতে পারবেন খুব ভালোভাবে। আচ্ছা। এই শহরের সব হলদে সোডিয়াম বাতি সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, এই শহরের সব হলদে সোডিয়াম বাতি
সাদা হয়ে গেছে, এই শহরের সব চেনা খোলা মাঠে দালান উঠে গেছে, প্রিয় নীল আকাশ ঢেকে গেছে ধূসর ধোঁয়ায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়, শুধু বোকাই আমি ভুলতে পারিনি তোমায়। দারুণ 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 দারুণ, অসাধারণ। এই শহরে আমরা যারা বড় হয়েছি, যেমন আমি ধরো আমার ক্যাম্পাসে একটা সময় কিন্তু সোডিয়াম লাইটটা আমাদের কাছে মানে খুব রোমান্টিসিজমের বিষয় ছিল, কিন্তু ওই যে একটা আধো হলুদ হলুদ একটা আলো, এখন তো সব লাইট কিন্তু একদম সাদা ধবধবে সাদা, ধবধবে সাদা, এবং এখন ক্যাম্পাসে গেলে শুধু আলো আর আলো। এক্স্যাক্টলি, সব জায়গায় ঢাকা শহরে এখন সব জায়গায় সাদা লাইট হয়ে গেছে। তো এই সময়টাকে ধরা আর কি এই গানটায়, যেমন ধরো অন্যান্য লিরিকের জায়গাতেও তাই, আমরা যেসব মাঠে খেলে বড় হয়েছি সেগুলো মাঠ আর একটাও এখন নাই, সব মাঠের উপর বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে। সো সেই নস্টালজিয়া থেকে এই গান। একটু যাব, আপনি যাদের জন্য গান করেছেন, যাদের জন্য গান হয়তো সুর করেছেন বা সঙ্গীত পরিচালনা করেছেন, তাদের গল্পে সেখানে অনেক লিজেন্ডারি শিল্পীর নাম চলে আসবে। আমি অনেক অনেক ভাগ্যবান, আমি সুবিরদার গান করেছি, হ্যাঁ, এবং ওই স্মৃতিটা আমার জন্য অসম্ভব, মানে খুব কাছের, কারণ ওই গানটা আমার বাবার লেখা ছিল। ও মাই গড। আমার বাবাও নাই পৃথিবীতে, সুবিরদাও নাই, দুজনের প্রতি আবার খুবই ইন্টারেস্টিং হচ্ছে সুবিরদা আবার বাবাকে চিনতেন খুব ভালোভাবে ওনারা, তিনি সাংবাদিক ছিলেন। তো সুবিরদা আবার বাবাকেও ভাই ডাকতো, তা আমি আবার সুবিরদাকে দা ডাকি। তো এটা আমার এরকম অনেকের সাথে আছে যারা আমার বাবারও ভাই আমারও ভাই। তো সেটা খুব মজা, আমার স্মৃতি মনে আছে। স্টুডিও থেকে গান শেষ করে সুবিরদা বললেন বাবাকে একটা ফোন দাও, তোমার বাবার লেখা তো। তো বাবাকে আবার ফোন দিয়ে বললেন যে বাবাকে কাজী ভাই ডাকতেন, হ্যাঁ, অন্যরাই বলে সিরাজ ভাই ডাকেন, কিন্তু উনি ডাকেন কাজী ভাই। তো কাজী ভাই, আমি তো ছেলের গান করলাম, খুব ভালো লাগলো, এখন দুই প্রজন্মের সাথে একসাথে কাজ করতে পারলাম। আমি কিন্তু এটা আবার দাদা বলো, আমি কিন্তু ইয়াং রয়ে গেলাম, আপনিও আমার ভাই আমিও ওর দাদা কিন্তু। তো সেই আর কি, এরকম অনেক স্মৃতি তো আছেই। সুবিরদার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে, আমি নচিদার সাথে কাজ করেছি, আমি বিশ্বদার অ্যালবাম করেছি আমার সাথে, বিশ্বদার নচিদার সাথে তাই। আমি নুমাপার গান করেছি, ফাহমিদা নবী। আমি রূপঙ্করদার কাজ করেছি, শিলাজিৎদার কাজ করেছি, বাপ্পা ভাইয়ের কাজ করেছি, তাহসান ভাইয়ের কাজ করেছি, আমাদের জেনারেশন মোটামুটি মডেলের সবার সাথেই কাজ করেছি। আমার একটু পরের যারা তাদের সাথে অনেক কাজ করেছি, মানে এখন যারা কাজ করছে এদেরও অনেকের সাথে আমার কাজ করা। গল্প আসলে তো মানুষ একজন, গল্প করতে গেলে সে গল্পগুলো খুবই কমন পড়ে যায়, কিছু করার থাকে না, যেহেতু হোস্টও আমি। সো অনেক গল্প হয়তো জানা, তারপরেও আজকে আবার ক্যাফে লাইভের জন্য নতুন করে হয়তো সেই গল্পগুলো জানবো। একটু বিশ্বজিৎদার সাথে এমন কোনো স্মৃতি, যেহেতু আমরা জানি যে আপনি বিশ্বজিৎদার জীবনী লিখেছেন, একই সাথে তার সাথে আপনার ডুয়েট অ্যালবাম রয়েছে, এবং আপনারই আমার আরেকটা ইন্টারভিউতে বলা যায় 3.5 করে গান গাওয়া হয়েছে, একটা ডুয়েট, বাকি 3 করে। তার সঙ্গে মজার কিছু স্মৃতি যদি আজকে জানতে চাই। বিশ্বদার সাথে মজার স্মৃতি চেয়ে বিশ্বদার সাথে সব সময় হচ্ছে কি ওনার কাছ থেকে শেখার বিষয়টা এরকম, মানে আমরা যেটা হয়, আমরা হয়তো এখন অনেক ক্ষেত্রেই অনেক বেশি কমপ্লিসেন্ট হয়ে যাই, ভাবি যে আমার তো হয়েই গেছে, আমাকে তো মানুষ চেনে, আমি গান গাইলে তো অদূর ভালো হবে, মানে এই যে বিষয়টা। তো বিশ্বদার মতো শিল্পী যারা, ওনাদের তো আসলে নতুন করে পাওয়ার কিছু নাই, কিন্তু তারপর উনি এখন ওর প্রতিটা গানে এমন সিরিয়াস, ওই সিরিয়াসনেসটা দেখার পর না, তখন নিজের কাছে যখন আবার নিজে প্রশ্ন করি যে আমরা তো আসলে কিছুই না, তো তখন ওই শেখাটা হয়। যেমন আমি শুধু বলি, এরকম আছে রাত 2টোর সময় দাদা ফোন দিয়েছে, আমি হয়তো রেকর্ড করে এসেছি ওই দিন সন্ধ্যায়, জয় দ্বিতীয় অন্তরার সেকেন্ড লাইনের যে শেষ শব্দটা, ওই তুমির মিটা মনে হয় ঠিক মতো লাগে নাই। ও মাই গড, তুই তাইলে কালকে বা কোনো একদিন একটু হয় তুই আবার নিয়ে নে ভয়েসটা, অথবা ওই তুমিটাই হয়তো আর অন্য জায়গাও আছে, বা তুই অন্য ট্র্যাক, নিচের যে ট্র্যাক আছে, মানে ইউজুয়ালি তো 2-3টা ট্র্যাক দেওয়া হয় নিচে, তুই নিচের ট্র্যাকে দেখিস যে ওইটা ঠিকঠাক আছে কিনা, থাকলে ওটা রিপ্লেস করে দিস, নয়তো আবার আমি গিয়ে দিচ্ছি। তো এইটা তো আনবিলিভেবল। আমি কিন্তু এসে অন্য কাজে ঢুকে গেছি বিশ্বদার ভয়েস নিয়ে এসে, বা আমি হয়তো ঘুমাবো একটু পরে, বা আমি হয়তো খেলা দেখছি, বা আমি হয়তো ফেসবুক স্ক্রল করছি, কিন্তু রাত 2টার সময় কিন্তু একজন কুমার বিশ্বজিৎ উনি যে ভয়েসটা দিয়েছেন সন্ধ্যায়, সেটা আবার শুনে ওনার মনে হয়েছে দ্বিতীয় অন্তরা দ্বিতীয় লাইনের শেষ শব্দের তুমির ময় রসিকার মিটা ঠিক মতো লাগে নাই, সুর ওনার কাছে মনে হচ্ছে। এবং এখন তো টেকনোলজির যুগ, চাইলে কিন্তু ওই যে আমি বলতে পারি দাদা আমি ঠিক করে নিব, এটা বললে আবার মাইর খাওয়ার সম্ভাবনা আছে দাদার কাছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আর কি এই বিষয়গুলি শেখার অনেক কিছু আছে,
নচিদাও তাই, নচিদার সাথে যে 3.5 গানের আমি অ্যালবাম, তার কথাও জানতে চাই, মানে তার সাথে নচিদার ক্ষেত্রে তাই, নচিদার সাথে আমার অ্যালবামটা 7টা গান, তো ওখানে 3.5টা গান আমার, 3.5টা গান নচিদার, মানে একটা গান ডুয়েট আছে আর বাকি 3টা করে। ডুয়েট গানটার মজাটা এখানে, ডুয়েট গানটা আসলে ডুয়েট ছিল না, আচ্ছা ওটা নচিদারই গাইবার কথা। ওকে। নচিদা যখন ভয়েস দিলেন, মানে উনি তো আমারটা শুনে শুনে তারপর ভয়েস দিচ্ছেন, উনি ভয়েস দেওয়ার মাঝখানেই বললেন, জয় এই গানটা কি শুধু আমি একা গাচ্ছি? আমি বলি জি দাদা। বললো যে তুই একটা কাজ কর, তোর গাওয়াটা যেরকম আছে, তোরটা তো তোর মতো একটা অন্য বিষয় আছে, তুই এই গানটা তোরও একটা ভার্সন রাখ। এবং তখন কিন্তু অ্যালবামের কথা হয় না, ওটা অ্যাজ এ সিঙ্গেল উনি গাচ্ছেন। তো ভয়েস দেওয়ার মাঝখানে গিয়ে আবার অন্তরার সময় গিয়ে বললেন, এই শোন এটা কিন্তু ভালোই লাগছে যে তোরটা থাকলো আবার আমি গাইলাম, তুই এটা ডুয়েট ভার্সন রাখ। মানে গানটা এরকম ছিল যে প্রত্যেকটা অংশই রিপিট আছে, মানে 2বার করে গাওয়া প্রত্যেকটা লিরিক। উনি বললেন এই অ্যারেঞ্জমেন্ট এবং লিরিকটা তো এরকমই যে 2বার করে গাওয়া, আমি একাই 2বার গাওয়ার চাইতে এটা তোর গাওয়াটা একবার রাখ, আমার গাওয়াটা একবার রাখ, সুন্দর হবে। আর তোর সাথে অনেক কাজ করলাম, একটা গান দুজন হলো। আমি দাদা কি বলেন, আপনার সাথে আমার গান একই গানে ভয়েস দিব? আরে দে, কি হবে, আমি তো বলছি তোকে দে। তো ওই জায়গা থেকে আসলে ওই গানটা ডুয়েট করা হলো, এবং গানটা লিরিক একটু ওরকম ছিল, যেহেতু মানে কোনো প্রেমের গান না, এই সময়ের গান, মানুষকে ইন্সপায়ার করার গান। তো সেই জায়গা থেকে পরে ওই গানটা আরেকটি বার বাঁচো গানটার নাম। বা আরেকটি বার বাঁচো শুনবো আমি একটা ছোট্ট ব্রেকের পরে। দর্শক সময় হয়েছে বিরতি নেবার, আপনারা দেখছেন মেরিল মিল্কসোবার ক্যাফে লাইভ, সঙ্গে আছি মৌ। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। দর্শক ফিরে এলাম ব্রেক থেকে, সবাইকে আরও একবার ওয়েলকাম করছি মেরিল মিল্কসোবার ক্যাফে লাইভের, সঙ্গে রয়েছে মৌ, আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার জয় শাহরিয়ার। ফিরে এলাম, যে গানটির কথা হচ্ছিল নচিকেতা দা এবং আপনার গাওয়া, সেই গানটি শুনতে চাই। এই গানটা লিখেছেন তানভীর সাজিব ভাই, ওনার একটা কবিতা থেকে শুরু করা। ভুলে যাও যত দুঃখ তোমার, সূর্যালোকে প্রাণ খুলে হাসো, পৃথিবীটাকে নিজের করে নাও, আরেকটি বার বাঁচো, ভালোবাসো, 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 আরেকটি বার বাঁচো, ভালোবাসো, 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 আরেকটি বার বাঁচো, ভালোবাসো। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার একটু অন্য গল্পে যাব, বাবার গল্পে যেতে চাই। যখন বাবা লেখালেখি করতেন, তিনি যেহেতু সাংবাদিক ছিলেন, বাবার কাছ থেকে কি লেখালেখির সূত্রপাতটা শুরু, নাকি না গান গাইতে চেয়েছেন, নির্ঝর করে ফেললেন, ব্যান্ড করে ফেললেন? লেখাটা আসলে আমার একদম যে কি বলবো, ভেতর থেকে আসা, এটা যদি বলি রক্তে আছে, সেটাই বাবার কাছ থেকে পাওয়া। আমি কোনো লেখা জন্য যে আলাদা করে প্র্যাকটিস করা শেখা তা না। আমার লেখালেখির, আমি এটা খুব মজা করে বলি, আমার লেখালেখির শুরু লিখতে জানার আগ থেকে। আচ্ছা। আমি মুখে মুখে ছড়া বানাতাম, সেটা বাবা অথবা মা অথবা বড় বোন কেউ লিখে রাখতো। আচ্ছা, ঠিক আছে, কারণ তখন আমি লিখতে পারি না। ও মাই গড। তখন থেকে হচ্ছে আমার লেখালেখির শুরু, এবং তখন যে ছোট ছোট ছড়া কবিতা বিভিন্ন হয়তো পত্রিকায় বের হতো। আমার মনে আছে আমি ক্লাস 5-6 থেকে যখন গল্প লেখা শুরু করি, সেগুলি তখন আমাদের ওই সময় দৈনিক পত্রিকাগুলিতে ছোটদের পাতা ছিল। হ্যাঁ, সংবাদে খেলাঘরের আসর ছিল, কচিকাচার মেলার পাতা ছিল, ইত্তেফাকে দৈনিক দিনকালের আর একটা পাতা ছিল ছোটদের পাতা। এই পাতাগুলিতে আমি বিভিন্ন সময় আমার গল্প পাঠাতাম এবং সেই গল্পগুলি ছাপা হতো। আচ্ছা, সেই থেকে আমার লেখালেখির শুরু। আর আমি ধরো ছোটবেলায় কবিতা তো লেখা হতো, দেয়াল পত্রিকা করতাম আমার স্কুলে, ক্লাস 6 থেকে 10 টানা 5 বছর। দেয়াল পত্রিকা হয় না, আমাদের সেই সময়টা খুব ভালো ছিল। টানা 5 বছর দেয়াল পত্রিকা করেছি। আমার ক্লাসে আমি সম্পাদক ছিলাম। আমার এটা কি, এটা ফ্যামিলি কোটা, মানে বাবাও সম্পাদক তা আমিও সম্পাদক। তো আমার মনে আছে আমার স্কুলে আমরা ওই ব্যাচ ছিলাম, একমাত্র ব্যাচ যারা টানা 5 বছরই কোনো না কোনো পুরস্কার পেয়েছিলাম। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিত তো 6টা ক্লাসের মধ্যে। আমাদের ব্যাচ সবসময় কোনো না কোনো পুরস্কার পেয়েছে। তো তখন লেখালেখি হতো। একটা সময় ক্লাস 7-এ থাকতে আমরা বন্ধুরা মিলে আমার সম্পাদনার একটা পত্রিকা করলাম সৃজন নামে। আচ্ছা। আমরা প্রথমে হাতে করতাম, হাতে লিখতাম, তারপর সেটা ওই যে নীলক্ষেত থেকে ফটোকপি করে ওটা বিক্রি করতাম, ফটোকপি পত্রিকা। তারপর একসময় কম্পোজ শুরু হলো, এক বন্ধুর বাসায় সেটা ছিল।
তারপর সেটা কম্পোজ করে আমরা ওই ফটোকপি করে পত্রিকা করতাম, এভাবে আসলে লেখালেখি। তারপর একটা সময় গিয়ে আমি, সঞ্জীব দা ছিলেন যখন, তখন ভোরের কাগজে টুকটাক ওরকম লেখালেখি করতাম। জীবনযাপনের পাতা ছিল একটা, অবসর একটা পাতা ছিল, সাগর ভাই দেখতেন পাতাটা, আর মূল ফিচার এডিটর ছিলেন সঞ্জীব দা। তখন ধরো ক্লাস 9-10 কথা বলছি, তখন ওভাবে লিখতাম। এরপর আসলে লেখালেখির এগুলি সব বন্ধ হয়ে গেল, ওই ব্যান্ড শুরু করলাম, গানে যোগ দিলাম, তখন লেখা বলতে আমার গান লেখাটাই মূল লেখা হয়ে গেল। আচ্ছা। তারপর আবার অনেক বছর পর এসে বাচ্চাদের জন্য লিখলাম। তারপর ধরে গত কিছুদিন ধরে যে বিভিন্ন বায়োগ্রাফি জীবনী লিখছেন। হ্যাঁ, এবং বায়োগ্রাফি লেখা হয়েছে এখন পর্যন্ত 3টি। এখন পর্যন্ত একটা বিশ্বজিৎ, মূলত বায়োগ্রাফি লিখেছি আমি একটাই, বিশ্বদারটা আমার লেখা বায়োগ্রাফি। আর রূপালী গিটার বাচ্চু ভাইকে নিয়ে, সঞ্জীব নামা হচ্ছে সঞ্জীব দাকে নিয়ে, এগুলি মূলত স্মৃতিকথন আমার সম্পাদনায় এবং অনুলিখনে, পুরো বিষয়টা আমার কম্পাইল করা। তার মানে 3টি, ওয়ান কাইন্ড অফ 3টি বায়োগ্রাফি ডান, বাকি রয়েছে পাইপলাইনে আরো বেশ এখন দুটো কাজ করছে। হ্যাঁ, একটা নচিকেতা দার, আরেকটা শহীদ মাহমুদ জঙ্গি ভাইয়ের। দুর্দান্ত, মানে এটাও সামনে আসছে। তাহলে কি বাচ্চাদের বই আপনি আর লিখবেন না? লিখবো, হঠাৎ করে দুম করে যখন মনে হবে লিখবো। বাচ্চাদের জন্য লিখতে খুব মজা লাগে, কারণ প্রিয়তার জন্য তো লেখা যেতে পারে। হ্যাঁ, তখন যেটা আলটিমেটলি আমার কিন্তু বাচ্চাদের জন্য লেখা অবশ্য প্রিয়তার জন্যই। হ্যাঁ, প্রিয়তার জন্মদিনে আমি ওকে উপহার, সবাই তো নানান খেলনা দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, সো কাপড় চোপড় খেলনা দেওয়ার জন্য আসলে আমাকে দরকার নাই, এটা সবাই দিচ্ছে, মামা চাচা খালা এবং মাও দিচ্ছে। হ্যাঁ, সবাই, মা দিচ্ছে, দিয়ে দিচ্ছে, নানু দিচ্ছে, সবাই দিচ্ছে। তো তখন আমি যেটা ফিল করলাম, ওদের জন্য বাংলাদেশে কন্টেন্ট খুব কম, বাংলা বইও যে পড়বে ওরকম সুন্দর ছবি সহ ভালো বইও নাই। তো সেই জায়গা থেকে আমি ভাবলাম একটা ছড়ার বই লিখি, ছড়া বইটা ইলাস্ট্রেশন করি। ওই বইটা দিয়ে কিন্তু আজব প্রকাশের আনুষ্ঠানিকভাবে আমার যাত্রা শুরু। তো সেটা 2000-এর নভেম্বর মাসে ওর জন্মদিন ছিল, ওকে ওই বইটা গিফট করলাম, দেন ওভাবে ওই ছড়ার বইটা লেখা। তারপরও একটা ছড়ার বই লিখেছি তার পরের বছর, কারণ যেটা হলো ওর জন্য বই করেছি, আমার একটা ছোট ভাগ্নে আছে, ওর ছোট, তো ওর জন্য তাহলে একটা বই দরকার। তো তখন ওই তীর্থ, আমার ভাগ্নে ছোটটা, আর বড়টা ঋদ্ধ, তো তীর্থকে উৎসর্গ করার জন্য আবার আরেকটা ছড়ার বই লেখা হলো। এখন ওরা একটু বড় হলো, তো একটু বড়দের মতো করে কিছু লেখা। এখন কিশোর উপন্যাস লিখতে হবে, যেহেতু ওরাও বড় হচ্ছে। ইনফ্যাক্ট কিশোর উপন্যাসটা তার আগে লিখেছি, সেটা আবার যেটা ওদের বড়টা ঋদ্ধ, ওকে উৎসর্গ করা, ওটা আরো বেশ আগের করা। সো এরকম একটা মামা থাকলেও খুব ভালো হতো, যে বই উৎসর্গ করবে আর লিখবে, এটা কিন্তু খুব দারুণ ব্যাপার। এটা গেল জীবনী লেখা, একই সাথে মানে ছোটদের গল্প বা উপন্যাস যেটাই বলি। আপনার গানের মধ্যে আপনি যে গল্প বলেন, খুব স্ট্রং, সেখানে ভাষা খুব স্ট্রং, গল্প খুব স্ট্রং, এবং গান তো এমন যে আমরা খুব অল্প কথায় অনেক কিছুর বহিঃপ্রকাশ ঘটাই, বা স্বল্প পরিসরে অনেক কিছু বহিঃপ্রকাশ ঘটাই। সো এরকম জীবন নিয়ে, প্রেম নিয়ে, বিরহ নিয়ে, বিচ্ছেদ নিয়ে, অন্তর্দ্বন্দ্ব নিয়ে কখনো লিখতে ইচ্ছা করে না বড় পরিসরে বই? আমি জানি না, এটা এখনো সেভাবে গুছানোটা খুব কঠিন। মানে যদি তুমি উপন্যাসের কথা বলো বা ওরকম, সেটার জন্য একটা মানসিকভাবে স্থিত হওয়ার বিষয় আছে, ওইটা কনসেন্ট্রেট করার বিষয় আছে। আমি আসলে আমি অনেক কিছু করি একসাথে, এটা যেমন সত্যি কথা, কিন্তু আমি যখন যেটা করি সেটা একদম নিবিষ্ট মনে করি। আমি আমার কোনো কাজ ফাঁকিবাজি করে করি না। সো আমি তখনই লিখবো যখন আমি ওই সময়টা পাবো। সম্ভাবনা একেবারে নাই তা না, একটু ইচ্ছে যে নাই তাও না, আর একটাই তো জীবন, আমি আসলে সবকিছু করে দেখতে চাই। ঠিক ধরেছি, কিন্তু ঠিক লাইনে গেছি, কিন্তু সেটা অনেক পরে, সেটা এখন আমার প্রেফারেন্স নাই। এবার তো আমাকে সত্যি বলছি শোনাতে হবে, নাকি শেষে শোনাবেন? শোনাদের জন্য হবে আগে, কিন্তু প্রথম অন্তরাটা সহ। আচ্ছা।
থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা, এবং সামনে গানওয়ালার গান 2 আসছে, সেই গল্প শুনে আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। 31 অক্টোবর আমরা সবাই জানি গানওয়ালাদের গানটা আসলে আমার একটা গানওয়ালাদের গান, হ্যাঁ। প্রজেক্টের মতো। আমি যেহেতু সিঙ্গার সংরাইটার, আমরা আসলে যারা গান লিখে শুরু করে গাই একই সাথে সবগুলো কাজ করি, আমরা আসলে একটু কি বলবো মানে এক ঘরে টাইপের, বল না যে এক ঘরে করে রাখে একটা সোসাইটিতে, এবং আমরা একটু সবার মাঝে থেকে একটু একা যারা এরকম হয়ে থাকে সিঙ্গার সংরাইটার যারা, কারণ আসলে তার তো লেখার জন্য কাউকে লাগছে না, শুরু করার জন্য কাউকে লাগছে না, নিজেই গাচ্ছে নিজেই বানাচ্ছে গান। তো এরকম আমরা যারা আছি সিঙ্গার সংরাইটার, তাদেরকে আমরা একটা বাংলায় নাম দিয়েছি যে গানওয়ালা। আচ্ছা, তো এই গানওয়ালাদের গান এটা গত বছর শুরু করেছিলাম, গত বছর নভেম্বরের 2 তারিখ প্রথম ইভেন্টটা করি। সেখানে আমরা 7 জন কাজ করেছিলাম যারা সিঙ্গার সংরাইটার। আমি, লিমন ভাই, আহমেদ হাসান সানি, শুভ্র, সভ্যতা, কাকতাল আর সুরিত স্বাগত, আমরা 7 জন ছিলাম। তো এবার সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় পর্ব হচ্ছে গানওয়ালাদের গান 2, এটা কয় ঘন্টা আজব ধরে কারখানা হবে? থেকে। এটা 4 থেকে 5 ঘন্টার মতো একটা শো হবে। এবার 8 জন আছে। এবার অটামনান মুন ভাই থাকছেন, লাবিক কামাল গৌরব থাকছে, খয়াম শানু সন্ধি থাকছে, সোহান আলী থাকছে, অ্যাঞ্জেল নূর থাকছে, সাহস মুস্তাফিজ, নাহিদ হাসান আর সাদি শাহনেওয়াজ। এই 8 জন থাকছে। একদম নতুন 2-3 জনও থাকছে, আবার মুন ভাইয়ের মতো আমাদের চেয়ে যারা সিনিয়র তারাও থাকছে। আমার বন্ধু লাবিক থাকছে সন্ধি ঠিক পরের, আবার অ্যাঞ্জেল নূর, সোহান আলী এখন খুব ভালো করছে। তো এই সব ধরনের, সাহস যেমন বেশ কিছুদিন কাজ করছে, সাদি একদম নতুন, নাহিদও মোটামুটি নতুন, ওই সবাই মিলে এইরকম যে আজব কারখানা থেকে এইরকম গানওয়ালাদের গান 3 আসবে আগামী বছর ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। দ্যাটস গুড। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন এবং একটা গান শুনতে শুনতে শেষ করব। তোমাকে ধন্যবাদ মৌ, ধন্যবাদ প্রথম আলোকে যারা দেখছেন শুনছেন। সবার প্রতি একটাই আমার আবেদন থাকবে, নিজেদের গান, নিজেদের কবিতা, নিজেদের সিনেমা বেশি বেশি দেখুন, শুনুন, কারণ বাংলাদেশটা আমাদের, তাই বাংলাদেশের সব কিছু আমাদের। আমরা সবাই মিলে এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে। সবার প্রতি অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। দর্শক কোথাও যাবেন না, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। কোন গান দিয়ে শেষ করবো? তোমাকে, আপনার ইচ্ছে। হ্যাঁ, খুব। তোমাকে ভালোবাসি বলে, কাছে রাখি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমাকে ভালোবাসি বলে, কাছে রাখি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব। তোমার জন্যে খুব অরণ্যে হতে পারি জোনাকি, আমার জন্যে ওয়ে হন্যে স্বপ্নগুলো ছবে কি, শুধু তোমার জন্যে সব কল্পনার দেব সত্যি রূপ। তোমাকে ভালোবাসি বলে, কাছে রাখি বলে, পেয়েছো আমায় খুব। আমিও চলে যেতে পারি, ভুলে যেতে পারি, দিতে পারি ডুব।